আচ্ছা চলো, আচ্ছা হেডিং করো কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম। কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেমের প্রুফটা করাইনি, ওটা করিয়ে দিই। হেডিং করো কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম। তো কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেমের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট এটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম। কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম স্টেটমেন্ট কি বলছে? লেট জি বি এ ফাইনাইট কমিউটেটিভ group of order n. If m divide n, then m belongs to a positive natural number positive হয়, so m belongs to n, then G has a subgroup of order m, মানে n কে যারাই ডিভাইড করবে সেই অর্ডারের একটা সাবগ্রুপ থেকে যাবে। স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে? যারাই ডিভাইড করবে সেই অর্ডারের একটা সাবগ্রুপ থেকে যাবে। ক্লিয়ার? স্টেটমেন্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো তাহলে প্রুফে ঢুকি। তাহলে প্রুফটা করা যাক। ঠিক আছে, সামনে কিবোর্ডটা ঝামেলা পাকাচ্ছে প্রচুর, এইটা এইখানে রেখে দিই, ব্যাস চলো বক্সটা। আচ্ছা কে জয়েন হতে চাইছে দেখি, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা আমি এতটুকু বেশিক্ষণ হয়নি, আমরা শুরু করেছি কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেমে প্রুফ করছি। আমরা এতদিন দেখেছিলাম যে ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছিল, যে কোনো সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। ঠিক আছে, মানে একটা সাবগ্রুপ যদি এইচ হয় আর সেটা জি এর যদি সাবগ্রুপ হয়, তাহলে জি এর অর্ডারকে এইচ এর অর্ডার ডিভাইড করবে। এবার আমরা উল্টোটা বলছি, জি এর অর্ডারকে যদি কোনো একটা এলিমেন্ট ডিভাইড করে, তাহলে সেই অর্ডারের কি সাবগ্রুপ থাকবে? তো তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ থাকবে। মানে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের কনভার্সটা কখন ট্রু হবে? ফাইনাইট কমিউটেটিভ গ্রুপের জন্য। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের কোচিস থিওরেম এগুলো মোটামুটি কাজে লাগবে। হেডিং করো প্রুফ। এখানে কি বলেছি? জি এর অর্ডারটা হচ্ছে এন, জি এর অর্ডার হচ্ছে এন, সেই এমকে যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার ডিভাইড করে, তাহলে সেই ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে একটা সাবগ্রুপ আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো এর প্রুফটা আমি এগোচ্ছি। হেডিং করো প্রুফ। যদি n ইকুয়ালস টু 1 হয়, মানে এমন একটা গ্রুপ নিলাম যার অর্ডারটা কত? 1, তাহলে 1 অর্ডারের কোন গ্রুপ আছে? একটাই গ্রুপ। সেই অর্ডারের গ্রুপটা কি কেমন? তাহলে জি ইকুয়ালস টু একটাই গ্রুপ, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে শুধু তাতে। ঠিক আছে, বা এই গ্রুপটা কার সাথে আইসোমরফিক? Z1 এর সাথে আইসোমরফিক। Z1 মানে কত? তার মধ্যে শুধু 0 বার আছে, এইটা। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 এবং 1কে তাহলে কে ডিভাইড করবে? 1 নিজেই 1কে ডিভাইড করে দেবে, তাই না? কারণ এর মধ্যে 1 অর্ডারের সাবগ্রুপ থাকবে, মানে ট্রিভিয়াল। এটা অলরেডি আমরা জানি, 0 সাবগ্রুপ কী হবে? 0 বার, এটা নিজেই ওর সাবগ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এই থিওরেমটা ট্রু হয়ে গেছে। আমরা ইন্ডাকশন ধরে প্রুফ করব। বুঝতে পারলে? কি বোঝা গেল নাকি? বলো, n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু হয়েছে, এটা বুঝতে পেরেছো? বোঝা গেল নাকি? আবার বলবো, n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু, এটা বুঝতে পেরেছো? কারণ তখন গ্রুপটা শুধুমাত্র ওই যে আইডেন্টিটি গ্রুপটা হয়ে যাবে, ট্রিভিয়াল গ্রুপ। ঠিক আছে, তো তাতে আর করার কিছু নেই, ওর নিজেই ওর সাবগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য m ইকুয়ালস টু কী পেলাম? ভালো করে দেখো, একটা n আছে, এটা অর্ডার অফ গ্রুপ, তার জন্য আমরা একটা m ডিভাইড করছিল। তাহলে n এর মান যখন 1 হবে, তাহলে m এর মানও 1 হতেই হবে। কারণ কি? কোনো একটা নাম্বারকে কারা ডিভাইড করতে পারে? একমাত্র ওর থেকে ছোটো নাম্বারগুলোকে ডিভাইড করতে পারে। ওর থেকে বড় কোনো নাম্বার ওই নাম্বারকে ডিভাইড করতে পারবে না, তাই না? তাহলে 2কে কখনোই 10 ডিভাইড 2 এটা কখনোই হবে না, কারণ 10 হচ্ছে 2 এর থেকে বড় হয়ে গেছে। মাথায় ঢুকেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, বড় নাম্বার কোনো ডিভাইড করতে পারবে না। তবে যদি ছোট ডিভাইড করে, তাহলে সেটা ছোটো। তাহলে 1কে ডিভাইড করছে এমন একটা পজিটিভ নাম্বার কী হবে? একমাত্র 1 নিজেই হবে। তো যখন n ইকুয়ালস টু 1, তখন m ইকুয়ালস টু 1। তাহলে m ইকুয়ালস টু 1 মানে এমন একটা গ্রুপ বের করতে হবে তার অর্ডারটা 1। তাহলে কী হবে? 0 ট্রিভিয়াল গ্রুপটা নিজেই হচ্ছে ওই 1 অর্ডারের গ্রুপ, এবং সেটা সাবগ্রুপ অফ ওই 0 গ্রুপ। এটা বলতে পারবো। তার মানে 1 এর জন্য আর কিছু করার নেই, 1 এর জন্য এটা ট্রিভিয়ালি ট্রু। এবার তাহলে কী ধরবো? গ্রেটার ইকুয়ালস টু 2 এর জন্য। তাহলে লেট আস অ্যাজিউম n গ্রেটার ইকুয়ালস টু 2। ঠিক আছে, n ইকুয়ালস টু 1 এর জন্য m ইকুয়ালস টু 1 এটা হয়ে গেছে। তাহলে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এবার যদি n ইকুয়ালস টু যদি 2 হয়ে যায়, তাহলে কী হবে? n ইকুয়ালস টু 2, তাহলে 2কে কারা ডিভাইড করতে পারে বলো? তাহলে m এর পসিবিলিটি কী হতে পারে? m কি? m কোনটাকে m বলবো? যারা n কে ডিভাইড করছে তারাই হচ্ছে m। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বোঝা গেল? তাহলে n ইকুয়াল টু যখন 2, তাহলে তখন m এর ভ্যালু কী হতে পারবে? হয় 1 হবে, না তো 2 হবে। এবার আমার থিওরেম প্রুফ করার জন্য কী লাগবে? যারা ডিভাইড করবে তার রেসপেক্টে কিন্তু একটা করে সাবগ্রুপ লাগবে। যেরকম আগের বারে 1, m এর একটাই ভ্যালু ছিল, সেটা হচ্ছে 1। তাহলে 1 অর্ডারে একটা সাবগ্রুপ খুঁজে পেয়ে গেছিলাম। তাহলে এবার কি? অর্ডার অফ জি হচ্ছে 2, তাকে কে ডিভাইড করছে? 1 ডিভাইড করছে, এবং 2 ওকে ডিভাইড করছে। তাহলে 1 অর্ডারের একটা সাবগ্রুপ এর মধ্যে পেতে হবে,
টু অর্ডারের একটা সাবগ্রুপ এর মধ্যে পেতে হবে জি এর মধ্যে। তাহলে ওয়ান অর্ডারের সাবগ্রুপ কী হবে, আইডেন্টিটি নিজেই হচ্ছে ওয়ান অর্ডারের সাবগ্রুপ অফ জি। দেখো ট্রিভিয়াল সাবগ্রুপের অর্ডার সবসময় ওয়ান হয়ে যায় এবং সেটা অলওয়েজ সাবগ্রুপ হয়, তাহলে ওয়ান অর্ডারে অলওয়েজ একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে। আর টু ডিভাইড করছে, তাহলে যে ডিভাইড করছে এই অর্ডারের সাবগ্রুপ কি, যেহেতু গ্রুপের অর্ডার সাথে সেম হয়ে গেছে, তাহলে জি নিজেই হচ্ছে ওই অর্ডারের সাবগ্রুপ। বোঝা গেল, যে সাবগ্রুপ অফ জি। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তাহলে তখন সাবগ্রুপ মানে অ্যাকচুয়ালি এইচটা খুঁজে বের করছি, যে উই ফাইন্ড এইচ সাজ দ্যাট অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম, এটা খুঁজে বের করতে হবে। তাহলে একবার এমন একটা এইচ খুঁজে বের করতে হবে যার অর্ডারটা ওয়ান, তাহলে এইচটা আমি কী নেবো, আইডেন্টিটি নেবো, এর অর্ডারটা ওয়ান, এটা সাবগ্রুপ। আরেকবার এইচ ইকুয়াল টু আমি জি হোল জিটাকেই নিয়ে নেবো, তার অর্ডারটা কী হবে, টু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে টু এর জন্য ট্রু হয়ে গেল। বোঝা গেল নাকি গেল না? তাহলে এবার আমরা কী ধরবো, সাপোজ দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, মানে ইন্ডাকশন ধরছি তো, একের জন্য ট্রু প্রমাণ করলাম, দুইয়ের জন্য ট্রু প্রমাণ করলাম, তাহলে এবার আমরা কী প্রমাণ করবো, তিনের জন্য ট্রু হয়ে যাবে। দেখো তো এন ইকুয়ালস টু থ্রি বসাও, তাহলেও ট্রু হবে। থ্রিকে কারা ডিভাইড করবে, তাহলে তখন এম এর পসিবল ভ্যালু কী কী হতে পারে, হয় ওয়ান হবে নয়তো থ্রি হবে। ক্লিয়ার? হয় ওয়ান হবে নয়তো থ্রি হবে। তাহলে কী কী হতে পারবে বলো, হয় ওয়ান হবে নয়তো থ্রি হবে। তিনের জন্য ট্রু হবে। দেখো তাহলে এমন একটা গ্রুপ বের করতে হবে যার অর্ডারটা ওয়ান হবে, সাবগ্রুপ হবে, এবং এমন একটা এইচ ধরতে হবে যার অর্ডারটা থ্রি হবে। তাহলে ওয়ান অর্ডারের জন্য আইডেন্টিটি নিজেই হবে, আইডেন্টিটি এর ট্রিভিয়াল গ্রুপ, এটা ওয়ান অর্ডার এবং সাবগ্রুপ, তাহলে ওয়ান অর্ডারের একটা সাবগ্রুপ পেয়ে গেলাম। আর থ্রি অর্ডারে কী হবে, ও নিজেই হবে, কারণ গ্রুপের অর্ডার থ্রি, সাবগ্রুপের অর্ডারও থ্রি, তার মানে এইচ ইকুয়াল টু জি নিয়ে নিই, তাহলে তিনের জন্য ট্রু হয়ে গেল। ঠিক আছে, আমরা অত দূর আর দেখবো না, আমরা এবার একটা ইন্ডাকশন ধরে নেবো যে সাপোজ এন পর্যন্ত ট্রু। ঠিক আছে, এনের থেকে ইন্ডাকশন কী ধরি, একের জন্য ট্রু এবং ডট ডট করে এম পর্যন্ত ট্রু, তারপর কী দেখাবো, এম প্লাস ওয়ানের জন্য ট্রু, তাই না? এটাই তো ইন্ডাকশন। তো এখানে আমরা কি দেখালাম, এখান থেকে আমরা দেখলাম যে একের জন্য ট্রু, দুয়ের জন্য ট্রু। এবার আমরা কী ধরে নেবো, যে কোনো একটা ইন্টারভ্যাল এত ধরো এম মাইনাস ওয়ান পর্যন্ত ট্রু, তারপর দেখাবো যে এম এর জন্য ওটা ট্রু হবে। বুঝতে পারলে নাকি বুঝতে পারোনি? ক্লিয়ার? লেখো সাপোজ দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, সাপোজ দ্য রেজাল্ট ইজ ট্রু, এটা কোন রেজাল্টটা, আমরা এই যে রেজাল্টটা প্রুফ করতে চাইছি, এইটা যে রেজাল্টটা আমরা প্রুফ করতে চাইছি, ভালো করে মানে খেয়াল করো যে কী আমরা করতে চাইছি। আমাদের রেজাল্টটা কী প্রুফ করতে হবে, যে কোনো একটা নাম্বারকে যেই ডিভাইড করুক না কেন সেই অর্ডারের একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে, এটাই হচ্ছে রেজাল্ট। যদি এনকে এম ডিভাইড করে তাহলে এম অর্ডারের একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে, এই স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবার এই রেজাল্টটা আমরা কার জন্য ট্রু ধরে নিচ্ছি, আমরা এনের ওপর ইন্ডাকশন রান করাচ্ছি, একবার এন ইকুয়াল টু ওয়ান, একবার এন ইকুয়াল টু টু। আমরা ইন্ডাকশন কিন্তু এম এর ওপর রান করাচ্ছি না, আমরা ইন্ডাকশন এন এর ওপর রান করাচ্ছি। ক্লিয়ার? তাহলে এনের ওপর ইন্ডাকশন ধরতে হবে আমাদের, এই এনের জন্য আমরা এম এর ভ্যালু পাবো। ঠিক আছে, আমার এনের জন্য ধরতে হবে। তাহলে লেট আস দ্য রেজাল্ট ইজ ট্রু ফর all groups h such that 2 less than equals to order of h strictly less than n, মানে less than equals to n minus 1, এটাও বলতে পারি বা এটাও বলতে পারি 2 less than equals to h less than n, এটাও বলতে পারি। কেন? কারণ nটা তো ইন্টিজার, n belongs to পজিটিভ ইন্টিজার, তাহলে এর মধ্যে তো n এর থেকে ছোট যদি বলি তাহলে n minus 1টাই একমাত্র n এর থেকে ছোট হবে, তাই না? এটা ইন্টিজার, এক এক করে গ্যাপ আছে তো এদের মধ্যে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা লিখতে পারো, হয় ওপরেরটা না তো নিচেরটা। ঠিক আছে, আমার নোটে নিচেরটাই লেখা আছে, কিন্তু ওপরেরটাকে যদি লেখা সেটাও সঠিক। ওকে, তাহলে বুঝতে পারলে? তার মানে কী ধরে নিলাম, যে এনের থেকে ছোট সমস্ত নাম্বারের জন্য এটা ট্রু। তার মানে কোনো একটা গ্রুপ জি নিলাম, তার অর্ডারটা ধরো এমন একটা নাম্বার আমি এম নিলাম, বা তার অর্ডারটা আমি এস নিলাম, এস, এটা এর থেকে স্ট্রিক্টলি ছোটো, তাহলে এই এস অর্ডারের যত ডিভাইজার থাকবে সেই ডিভাইজারের রেসপেক্টে একটা করে সাবগ্রুপ এক্সিস্ট করবে, কারণ এটাই আমরা ধরে নিয়েছি হাইপোথিসিস, এটাই আমরা ইন্ডাকশন হাইপোথিসিস ধরে নিয়েছি, যে আমরা ধরছি যে রেজাল্টটা ট্রু এনের থেকে ছোট সমস্ত গ্রুপের অর্ডারের জন্য। তার মানে এনের থেকে ছোট যদি কোনো একটা অর্ডারের গ্রুপ এক্সিস্ট করে, তাহলে যে সমস্ত এম এসকে ডিভাইড করবে সেই এম এর রেসপেক্টে একটা করে সাবগ্রুপ জি এর এক্সিস্ট করবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? ইন্ডাকশন হাইপোথিসিসটা কি ধরেছি, ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? এই আশা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, চলো তাহলে এইটা, তাহলে আমরা ইন্ডাকশন কী করে প্রুফ করি বলো তো? আমরা একের জন্য প্রুফ করি, দুইয়ের জন্য প্রুফ করি, এম পর্যন্ত ধরে নিই, ধরে এম প্লাস ওয়ানের জন্য প্রুফ করতে হয়। এখানে সেটাই করলাম, এখানে 1 2 ধরে নিলাম, এন মাইনাস 1 পর্যন্ত ধরে নিলাম, আমরা প্রুফ করবো এনের জন্য, সেম জিনিস। ঠিক আছে, এবার এম প্লাস ওয়ানের জন্য প্রুফ করতে গেলে কী করতে হয়, সাম হাউ আমাদের এম এ নিয়ে যেতে হয়, তবেই তো আমরা ইন্ডাকশন হাইপোথিসিস কাজে লাগাতে পারবো। আমরা ইন্ডাকশন কত পর্যন্ত ট্রু, এম পর্যন্ত ট্রু, আমরা ধরে নেবো যে আমরা এর পরেরটা ট্রু দেখাতে চেষ্টা করব। তাহলে এইটা ট্রু দেখানোর জন্য কোনোভাবে এই এম পর্যন্ত যেটা ট্রু সেই রেজাল্ট আমাদের কাজে লাগাতে হবে। সিমিলারলি এখানে এনের জন্য যদি আমি প্রুফ করতে চাই, তাহলে আমাদের n-1 পর্যন্ত যে রেজাল্টটা ট্রু হলো সেই রেজাল্টটা আমি কাজে লাগাবো।
বোঝা গেল? তার মানে আমরা এমন কিছু গ্রুপ কনস্ট্রাক্ট করব যাতে করে ওই রেজাল্ট আমরা ইউজ করতে পারি, মানে ইন্ডাকশন হাইপোথিসিসটা ইউজ করতে পারি। তাহলে ইন্ডাকশন হাইপোথিসিসটা কি? সাপোজ দ্য রেজাল্ট ইজ ট্রু ফর অল গ্রুপস এইচ সাজ দ্যাট 2 লেস দ্যান ইকুয়ালস টু এইচ লেস দ্যান এন। ক্লিয়ার? এবার আমরা তাহলে এনের জন্য প্রমাণ করব। তাহলে আমরা এমন একটা গ্রুপ নিলাম, লেট জি বি এ গ্রুপ সাজ দ্যাট অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। আমরা এনের জন্য রেজাল্টটা প্রুফ করবো, এনের থেকে ছোট সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য রেজাল্টটা আমরা ট্রু ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এনের জন্য প্রুফ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের বলেই দিয়েছে জি ইজ কমিউটেটিভ। তাহলে আমরা কি শো করব? আমরা কি শো, অ্যান্ড এম ডিভাইড এন, আমরা শো কি করতে হবে? উই শো দেয়ার এক্সিস্ট এ সাবগ্রুপ এইচ অফ জি সাজ দ্যাট অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম। এটা আমাদের শো করতে হবে, জি এর এমন একটা সাবগ্রুপ এইচ এক্সিস্ট করবে যার অর্ডারটা এম। এটা আমাদেরকে শো করতে হবে, বোঝা গেল? এটা আমাদেরকে শো করতে হবে। ক্লিয়ার? এটা আমরা দেখাবো। এবার আমরা কিছু কেস নিচ্ছি। কেস ওয়ান। কেস ওয়ান কি? যদি এম ইকুয়াল টু প্রাইম হয়, এমটা যদি প্রাইম হয়, হতেই পারে এনকে কোনো একটা প্রাইম ডিভাইড করে দিল, তাহলে এম প্রাইম। তাহলে এবার আমরা কোচিস থিওরেম ইউজ করতে পারবো। কোচিস থিওরেম কি বলছে? যে কোনো একটা ফাইনাইট গ্রুপ জি, তার অর্ডারকে, যে কোনো একটা ফাইনাইট গ্রুপ জি এর অর্ডারকে যদি কোনো একটা প্রাইম নাম্বার পি ডিভাইড করে দেয়, তাহলে ওই পি অর্ডারের একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাজ দ্যাট, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাজ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু পি। মনে পড়ছে আমি কোচিস থিওরেম যখন করিয়েছিলাম? তাহলে কোনো একটা গ্রুপের অর্ডারকে যদি কোনো একটা প্রাইম নাম্বার ডিভাইড করে দেয়, তাহলে সেই প্রাইম নাম্বারের রেসপেক্টে এমন একটা এলিমেন্ট জি এর মধ্যে খুঁজে পাবো যার অর্ডারটা পি হবে। তাহলে এখান থেকে সাবগ্রুপের রিলেশন কোথায়? তাহলে তুমি ওই এর রেসপেক্টে এ দিয়ে জেনারেট করছে একটা সাবগ্রুপ তৈরি করো। তাহলে এ দিয়ে জেনারেট করছে সাইক্লিক সাবগ্রুপ, তার অর্ডারটাও তো পি হবে। তাহলে এ দিয়ে জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপ, তার অর্ডারটাও কী হবে? পি হবে। ক্লিয়ার? কারণ কি, কোনো একটা সাইক্লিক গ্রুপের অর্ডার কত হয়? ও জেনারেটরের অর্ডারের সাথে সেম হয়। তাহলে এর অর্ডারটা পি আর এ দিয়ে জেনারেট করছে, তাহলে সেই সাইক্লিক সাবগ্রুপের অর্ডারটাও পি হবে এবং ক্লিয়ারলি ওটাই জি এর সাবগ্রুপ হবে। তার মানে কোচিস থিওরেম থেকে আমরা এটাও বলতে পারি যে কোনো একটা প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে ওই প্রাইম নাম্বারের রেসপেক্টে আমরা একটা সাবগ্রুপ খুঁজে পাবো। মাথায় ঢুকেছে নাকি ঢুকেনি? ঠিক আছে? তাহলে দেন বাই কোচিস থিওরেম, then by Cauchy's theorem G has an element of order P equal to M, কারণ M equal to P প্রাইম ধরে নিয়েছি যেহেতু, তাহলে অর্ডার M বলে ধরো, যেহেতু Mটা নিজেই প্রাইম, তাহলে দেন G has an element of order M। Cauchy's theorem অ্যাপ্লাই কীভাবে করলাম বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? অর্ডার M। তাহলে এবার কী হবে? লেখো টেক এই, তাহলে তখন সাবগ্রুপটা কী নেবো? আমাদের সাবগ্রুপ খুঁজে পাওয়া নিয়ে কথা। তাহলে দেন এটা আমরা টেক করবো, দেখো দেন টেক এত, তাহলে দেন কী হবে? অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম হয়ে যাবে, অ্যান্ড এইচ ইজ সাবগ্রুপ অফ জি হয়ে যাবে। তার মানে আমরা এমন এক ডিভাইজারের রেসপেক্টে আমরা একটা সাবগ্রুপ খুঁজে পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু ইন্ডাকশন হাইপোথিসিস কাজে লাগলো না, অটোমেটিক্যালি হয়ে গেল। কিন্তু এবার আমরা কেস 2 করবো। এবার যদি এমটা যদি কম্পোজিট হয়, ধরো 12, এমন হতেই পারে 12কে 6 ডিভাইড করছে এবং 6টা প্রাইম নয়, কম্পোজিট নাম্বার, ঠিক আছে? এটা তাহলে কেস 2 সাপোজ এম ইজ কম্পোজিট, তাহলে এম ইকুয়াল টু কম্পোজিট। এমটা ধরো কোনো একটা কম্পোজিট নাম্বার, তাহলে কি হবে? যে কোনো কম্পোজিট নাম্বারকে যে কোনো একটা প্রাইম নাম্বার ডিভাইড করতে পারবে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ প্রাইম পি সাজ দ্যাট এম ইকুয়ালস টু পিটি। ক্লিয়ার? হোয়ার টি বিলংস টু এন। বোঝা গেল? তাহলে যদি এমটা কম্পোজিট হয়, কম্পোজিট নাম্বারকে একটা না একটা প্রাইম তো ডিভাইড করবেই, তাই না? তুমি যে কোনো কম্পোজিট নাম্বার বলো, তুমি ধরো 24, 2 একটা প্রাইম তাকে ডিভাইড করছে, ক্লিয়ার? বা 3 একটা প্রাইম নাম্বার তাকে ডিভাইড করছে, ঠিক আছে? যে কোনো কম্পোজিট নাম্বারকে প্রাইম নাম্বার ডিভাইড করতে পারে, ঠিক আছে? তাহলে এমন একটা প্রাইম নাম্বার খুঁজে পাবো যে পিটা এমকে ডিভাইড করবে। আমরা অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট লিখেছি, এমন একটা প্রাইম নাম্বার পাবো যে প্রাইম নাম্বারটা এমকে ডিভাইড করবে। আর এখান থেকে পাবো কি? এই পি এর সাথে সামথিং মাল্টিপ্লাই করলে আমরা এম পাবো। সেইটাই তো করছি, পি এর সাথে সামথিং টি মাল্টিপ্লাই করেছে, আমরা এম পেয়ে গেছি। ক্লিয়ার কি না? ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার পেয়ে গেলাম। তাহলে এবার পিটা যেহেতু প্রাইম, যে কোনো প্রাইম নাম্বার 1 থেকে বড়, দেন পি গ্রেটার দ্যান 1, সো টি লেস দ্যান এম। এটা ক্লিয়ার হয়েছে? বলো, এটা ক্লিয়ার হয়েছে? পি গ্রেটার দ্যান 1, সেখান থেকে টি লেস দ্যান এম, এটা বলতে পারবো? এই লাইনটা বুঝেছো? পি গ্রেটার দ্যান 1 হলে কেন টি লেস দ্যান এম? আরে জলদি রেসপন্স করো, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা তো নেই। না, এটা বুঝতে পারোনি, দাঁড়াও তাহলে বুঝিয়ে দিই।
পি গ্রেটার দ্যান 1, দুদিক থেকে টি মাল্টিপ্লাই করো, দুদিক থেকে টি মাল্টিপ্লাই করো, তাহলে পি ইন্টু টি গ্রেটার দ্যান টি, এটা হবে যেহেতু টিটা বিলংস টু এন পজিটিভ ন্যাচারাল নাম্বার তো, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার তো, পজিটিভ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে এইটা হবে, এখান থেকে এটা লিখতে পারবো, দুদিক থেকে পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করেছি, ক্লিয়ার। এখান থেকে কি বলতে পারবো, পি পি ইন্টু টি মানে কত, এম। কি এবার ক্লিয়ার হয়েছে? লজিক খুবই সিম্পল, জিনিসটা একটু বুঝতে মানে পারলেই হয়ে যাবে। এবার দেখো এটা পুরো একদম এটা চলে গেল, ওকে এটা। তাহলে এবার কি বলতে পারবো বলো, পি এমকে ডিভাইড করছে, পি এমকে ডিভাইড করছে, এখান থেকে বলতে পারবো, আর এম কাকে ডিভাইড করছে, এনকে। কারণ কি, এই তো এখানে ধরে নিয়েছিলাম এম এনকে ডিভাইড করছে, তাহলে সেখান থেকে কী বলতে পারবো, এখান থেকে কী বলতে পারবো, এন ইকুয়ালস টু যেহেতু এম এনকে ডিভাইড করছে, যদি 2 ডিভাইড 10 হয় তাহলে কী বলতে পারবো, 10 ইকুয়ালস টু 2 এর সাথে সামথিং মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এদিকে যে থাকবে তার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে। সিমিলারলি এম যেহেতু ডিভাইড করছে, তাহলে এম এর সাথে কিছু একটা M1 মাল্টিপ্লাই করলে আমরা এন পাবো, আর এম এর জায়গায় আমরা কী বসাবো, পিটি বসাবো, ক্লিয়ার। তাহলে এখান থেকে কী বলতে পারবো, পি ডিভাইড এন, তাই না? কোনো একটা নাম্বারের সাথে আমরা কিছু একটা মাল্টিপ্লাই করছি, এখান থেকে আমরা কী বলতে পারবো, এটা যার সাথে মাল্টিপ্লাই করছি সে ডিভাইড করবে, তাহলে এখানে দেখো পি এর সাথে আমরা সামথিং মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে পি ডিভাইড করবে এনকে, ক্লিয়ার। তাহলে পি যেহেতু এনকে ডিভাইড করছে, তাহলে কচিস থিওরেম থেকে আমরা কী বলতে পারবো, দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট বি পাবো, যাতে করে বিটা কার মধ্যে পাবো, জি এর মধ্যে, যাতে করে অর্ডার অফ বি ইকুয়ালস টু পি হয়। কচিস থিওরেম অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অর্ডার অফ বি ইকুয়ালস টু পি হবে, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এবার কি ধরে নেবো, একটা সাবগ্রুপ কে ধরে নেবো, কেটা বি দিয়ে জেনারেট করছে, বলবে দাদা এটা ধরে লাভটা কী হবে, যে অর্ডার অফ কে তো পি হবে, তাই না, অর্ডার অফ কে তো পি হবে। আমরা কি চাই, এম অর্ডারের সাবগ্রুপ চাই, আগের বারে যেরকম এম অর্ডারের সাবগ্রুপ বের করলাম, তাই না, অর্ডার অফ এ ইকুয়ালস টু এম বেরিয়েছিল, কিন্তু এখানে এমকে আবার ডিভাইড করে পি একটা প্রাইম পাচ্ছি, সেই প্রাইম অর্ডারের একটা সাবগ্রুপ পেয়ে গেলাম, এবং ক্লিয়ারলি কে এই যে সাবগ্রুপ অফ জি, এটা ক্লিয়ার। তাহলে পি অর্ডারের পেয়ে লাভটা কী হলো সেটাই আমরা বের করবো। এবার আমরা এটা কি বলতে পারবো যে কে ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, বলো কেটা শুধু সাবগ্রুপ অফ জি, এটা আমরা বলতে পারছি কে ইজ সাবগ্রুপ অফ জি, কিন্তু আমরা বলতে পারবো কি কে ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, একটু ভেবে বলো। সব কন্ডিশন এখানে দেওয়া আছে, ভেবে বলতে পারলেই হলো, বলো কেটা সাবগ্রুপ, কার সাবগ্রুপ, আমি ধরে দিচ্ছি, বলো কেটা সাবগ্রুপ, কার সাবগ্রুপ, কেটা কার সাবগ্রুপ, এটা বুঝতে পারো নি, না বুঝলে এগোনো যাবে না, বলো বুঝতে পারছো কি পারছো না, বলো এই লাইনটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি, আরে রেসপন্স তো করো। স্যার আরেকবার এটা নিজেদেরকেই বলতে হবে, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে। পি ডিভাইড করছে এন, এই পর্যন্ত ক্লিয়ার, হ্যাঁ স্যার, পি এনকে ডিভাইড করছে এই পর্যন্ত ক্লিয়ার। আর পিটা কি প্রাইম, তাহলে একটা প্রাইম নাম্বার এনকে ডিভাইড করছে, তাহলে এখানে কচিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো তো, যেহেতু জিটা একটা ফাইনাইট গ্রুপ, জি এর অর্ডার এন, এবং জি এর অর্ডার ওই এনকে একটা পি প্রাইম ডিভাইড করছে, তাহলে কচিস থিওরেম অ্যাপ্লাই করে কি বলতে পারবো, জি এর মধ্যে এমন একটা এলিমেন্ট বি এক্সিস্ট করবে যাতে করে অর্ডার অফ বি ইকুয়ালস টু পি হয়, ক্লিয়ার। তাহলে ওই বিকে জেনারেট করে আমি যদি একটা সাবগ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ কনস্ট্রাক্ট করি, তাহলে সেইটা নাম দিচ্ছি কে, তাহলে কেটা এই সাইক্লিক সাবগ্রুপ অফ জি বলতে পারবো, মানে সাবগ্রুপ অফ জি এটা বলতে পারবো। আর কে এর অর্ডারটা কি হবে, পি হবে, ক্লিয়ার। কারণ গ্রুপের অর্ডার কেটা কাকে দিয়ে জেনারেট করছে, বিকে দিয়ে জেনারেট করছে, এবং গ্রুপের অর্ডার জেনারেটরের অর্ডারের সাথে সেম হয়, তাহলে অর্ডার অফ কে কত হবে, অর্ডার অফ বি, এবং অর্ডার অফ বি মানে হচ্ছে পি, সেখানে অর্ডার অফ কে ইকুয়ালস টু পি। এবার আমার কোশ্চেন হচ্ছে কেটা তো সাবগ্রুপ হলো জি এর, সেটা আমি বুঝতে পেরেছি, কেটা নর্মাল সাবগ্রুপ অফ জি, এটা আমি কিভাবে লিখেছি, এর লজিকটা কি, এটা কেন, এটা কেন, এর জাস্টিফিকেশনটা কি, নর্মাল সাবগ্রুপ কেন হবে, যে কোনো সাবগ্রুপ তো নর্মাল হতে পারে না, তাই না। এবং তোমরা যদি লজিক দাও যে কি এটা সাইক্লিক সাবগ্রুপ, তাহলেও নয়, তাহলেও নর্মাল হতে পারবে না, ঠিক আছে। যেরকম জি এর মধ্যে আমি ধরো আইডেন্টিটি দিয়ে জেনারেট করে দিলাম, তাহলে আইডেন্টিটি দিয়ে জেনারেট করছে একটা সাইক্লিক সাবগ্রুপ, এটা হলো, কিন্তু সবসময় জিটা আছে তার জন্য নর্মাল নাও হতে পারে সবসময়, ঠিক আছে। তো রিজনটা কি, জিটা কি ছিল সেটা আগে আমাকে বলো, স্টেটমেন্টে কি ছিল, জি ইজ ফাইনাইট, আর কি ছিল, আমরা কি ধরে নিয়েছিলাম, কমিউটেটিভ। এবার বলো, বলতে পারবে, বলো। আর একটা কমিউটেটিভ গ্রুপের যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়, মনে পড়ছে। তাহলে একটা কমিউটেটিভ সাবগ্রুপ, যেহেতু জিটা কমিউটেটিভ, তাহলে জি এর একটা সাবগ্রুপ হচ্ছে কে, এবং একটা কমিউটেটিভ সাবগ্রুপের, এই কমিউটেটিভ গ্রুপের যে কোনো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়, রাইট, ক্লিয়ার। তো দ্যাটস ওয়াই কে ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে কে নর্মাল সাবগ্রুপ হলে কি হয়ে যাবে, কোশ্চেন করতে পারবো, তাহলে দেন জি বাই কে এক্সিস্ট, লাইন বাই লাইন এগোতে হবে, যতক্ষণ না আমরা নর্মাল বলতে পারছি ততক্ষণ আমরা কোশ্চেন করতে পারবো না, ঠিক আছে, আমাদের এই কোশ্চেন গ্রুপটা লাগবে। তাহলে জি বাই কে এক্সিস্ট,
এটা কেন এক্সিস্ট করছে? যেহেতু কেটা নর্মাল সাবগ্রুপ অফ জি, সেই কারণে নর্মালিটি লাগলো, এছাড়া এর কোনো কাজ নেই। ঠিক আছে, নর্মাল সাবগ্রুপ অফ জি, সো জি বাই কে এক্সিস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলো দেখি, জি বাই কে তো এক্সিস্ট করে গেল, জি বাই কে বের করে আমার কি কাজ হলো? অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি, একটু ওয়েট করো, ভাবো দেখি। ও হ্যাঁ, আর তো কঠিন লাগে না। তাহলে আমি কি দেখলাম এতক্ষণ? আমরা এতক্ষণ যেটা ধরে নিলাম, ধরে নিয়ে বি একটা এলিমেন্ট বের করেছি, বি এলিমেন্টের রেসপেক্টে কে নিয়েছি, করে জি বাই কে গ্রুপটা নিচ্ছি। কেন এটা নিচ্ছি এক্ষুনি বুঝতে পারবে। তাহলে জি বাই কে যে গ্রুপটা আমি পেলাম, সেই গ্রুপের অর্ডারটা কিন্তু এনের থেকে ছোট। তাহলে এবার আমি কি ইউজ করতে পারবো? ইন্ডাকশন হাইপোথিসিস ইউজ করতে পারবো, তাই না? কারণ কি, তুমি দেখো না এখানে, কারণ ইন্ডাকশন হাইপোথিসিস কার জন্য ট্রু? ইন্ডাকশন হাইপোথিসিস সমস্ত গ্রুপের জন্য, এইচের জন্য ট্রু যে এইচের অর্ডারটা এনের থেকে ছোট। ঠিক আছে, সেই সমস্ত গ্রুপ এইচের জন্য ট্রু যে গ্রুপের অর্ডারটা এনের থেকে ছোট। তাহলে পার্টিকুলার এইচ ইকুয়াল টু জি বাই কে, এটা যদি নিয়ে নিই, এইচ ইকুয়াল টু জি বাই কে যদি নিয়ে নিই, তাহলে এইচের অর্ডারটা কী হচ্ছে? লেস দ্যান এন হয়ে যাচ্ছে। তার মানে এই জি বাই কে এর উপর আমি ইন্ডাকশন হাইপোথিসিস ইউজ করতে পারবো। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো? বোঝা গেল নাকি বুঝতে পারো না? আরে রেসপন্স না করলে বুঝবো কি করে? বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এবার কি হবে বলো? তাহলে ওই জি বাই কে তাহলে একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে, কারণ ইন্ডাকশন হাইপোথিসিস কি বলছে, এনের থেকে ছোট যে কোনো নাম্বারের জন্য ওটা হবে। ঠিক আছে, তাহলে জি ওটা লেস দ্যান এনের জন্য হয়ে গেল। তাহলে এবার কি হবে বলো? তাহলে এবার টি ডিভাইড করবে টি ইন্টু এম ওয়ানকে। আমি যদি বলি 2 ডিভাইড 2 ইন্টু 5 হবে তো নাকি? তাহলে টি ইন্টু এম ওয়ান, তাহলে টি এম ওয়ানটা কার অর্ডার ছিল? টি এম ওয়ানটা জি বাই কে এর অর্ডার ছিল। ক্লিয়ার? তাহলে এটা টি এম ওয়ানটা জি বাই কে এর অর্ডার, এটা ইকুয়ালস টু জি বাই কে। ঠিক আছে, এর অর্ডার। তাহলে অর্ডার অফ জি বাই কে কে টি ডিভাইড করছে, তাহলে জি বাই কে এর মধ্যে কি হবে বলো তো? জি বাই কে এর মধ্যে একটা সাবগ্রুপ থাকবে যেটার অর্ডারটা কি হবে? টি হবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? টিটা জি বাই কে এর অর্ডারকে ডিভাইড করছে, তার মানে জি বাই কে এর মধ্যে কি হবে? এমন একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে, যে একটা সাবগ্রুপ তোমার এম এক্সিস্ট করবে ধরো, যাতে করে এম এর অর্ডারটা কত হবে? টি হবে। ক্লিয়ার নাকি বুঝতে পারবে? কারণ এটাই তো ইন্ডাকশন হাইপোথিসিস, যে এনের থেকে ছোট অর্ডারের যে কোনো গ্রুপ যদি আমি জি নিয়ে নিই এবং এই জি এর অর্ডারকে যে ডিভাইড করবে, সেই ডিভাইজারের রেসপেক্টে একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে। এটাই আমাদের ইন্ডাকশন হাইপোথিসিস, রাইট? সো জি বাই কে তার অর্ডারটা এম এর থেকে ছোট, মানে এনের থেকে ছোট, এবং তাকে টি ডিভাইড করছিল। তাহলে জি বাই কে এর মধ্যে একটা সাবগ্রুপ থাকবে যার অর্ডারটা টি হবে। এটা ইন্ডাকশন হাইপোথিসিস থেকে পাচ্ছি। এবার জি বাই কে এর মধ্যে সাবগ্রুপ কেমন দেখতে হবে? এল বাই কে ফর্মে দেখতে হবে। তাহলে সাবগ্রুপ অফ জি বাই কে, যাতে করে এল বাই কে তার অর্ডারটা কত হবে? টি হবে। ক্লিয়ার? এল বাই কে তার অর্ডারটা কত হবে? টি হবে। কি বুঝেছো নাকি বোঝোনি বলো? এই পর্যন্ত একটু ভালো করে বোঝো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, আমি সেটা ধরে ধরে করাচ্ছি, এক্সামে আসার চান্স প্রচুর। ঠিক আছে, তো বলো, এটা দেখেছো কি আগের বছর এসেছিল? হ্যাঁ, অসুবিধা হলে আসিস কেমন? আচ্ছা, জি বাই কে এর মধ্যে তাহলে সাবগ্রুপটা কেমন দেখতে হলো? এল বাই কে, এবং এল বাই কে এর অর্ডারটা হচ্ছে টি। ক্লিয়ার? তাহলে এবার অর্ডার অফ এলটা কী হবে বলো? অর্ডার অফ এলটা বের করতে হবে, বলো কী হবে? আমি এরকম লিখতে পারি, অর্ডার অফ এল ইকুয়ালস টু, বলো, এল অর্ডার অফ এল বাই অর্ডার অফ কে ইন্টু অর্ডার অফ কে। কারণ অর্ডার অফ কে কেটে যাবে, এটা লিখতে পারি। ক্লিয়ার? এটা লিখতে পারি। এবার এইটাকে কি লিখতে পারবো? এইটাকে কি লিখতে পারবো সেটা আমাকে বলো। এটাকে লিখতে পারবো এল বাই কে তার হোল অর্ডার ইন্টু কে এর অর্ডার। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এলটা কিন্তু সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, যেরকম আমি একটা জিনিস বলি, জি বাই কে এই গ্রুপটা কেমন দেখতে হয়? এই গ্রুপটা দেখতে হয় এইরকম, সাম জি ইন্টু কে, এরকম ফর্মে দেখতে হয়, আর জি বিলংস টু জি এরকম ফর্মে দেখতে। আর এই গ্রুপের সাবগ্রুপগুলো কেমন দেখতে হয়? সামথিং এল বাই কে ফর্মে দেখতে হয়, আর কে ইজ সাবগ্রুপ অফ জি। বুঝতে পারলে? এইরকম, কে ইজ নয়, এল ইজ সাবগ্রুপ অফ জি। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে তাহলে এলটা সাবগ্রুপ অফ জি এবং এলের অর্ডারটা আমরা দেখাবো এম হবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এলটা জি এর সাবগ্রুপ এবং এলের অর্ডারটা এম। তাহলে এল অর্ডারটা বের করো। এল বাই কে এর অর্ডারটা কত? এল বাই কে তার অর্ডারটা কত? এল বাই কে এর অর্ডারটা হচ্ছে টি, তাই তো নাকি? এল বাই কে এর অর্ডারটা টি। আর কে এর অর্ডারটা কত? কে এর অর্ডার কত? কে এর অর্ডার কত? কে সাবগ্রুপের অর্ডার কত? কে অর্ডার অফ কে ইকুয়ালস টু পি। তাহলে অর্ডার অফ কে ইকুয়ালস টু পি, আর টি ইন্টু পি করলে কত হবে?
টি ইন্টু পি করলে কত হবে, কোথাও একটা লিখেছি আমি, টি ইন্টু পি, এই যে পি ইন্টু টি করলে কত হবে, এম হবে। ক্লিয়ার? এই তো পিটি, তাহলে এম হবে, তাই তো? এই তো, এদিকে খেয়াল করো, এই তো পি ইন্টু টি করলে এম হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এম। তার মানে আমরা এমন একটা সাবগ্রুপ এল, সাবগ্রুপ অফ জি পেয়ে গেলাম, যাতে করে অর্ডার অফ এল ইকুয়াল টু কত পেলাম, এম। আমরা কি ধরেছিলাম, এম ইজ কম্পোজিট, তাহলে কম্পোজিট অর্ডার রেসপেক্টে এমন একটা সাবগ্রুপ এল পেয়ে গেলাম যার অর্ডারটা এম। তাহলে কি, সো বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্য রেজাল্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার নয় বলো? এটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরি। আরও অনেক বেশ বড় বড় মার্কা মার্কা একটা থিওরিম আছে, আমি যাচ্ছি না বেশি বড় বড় থিওরিমে, ঠিক আছে? আমি প্রবলেমে ঢুকছি, ঠিক আছে? আর গ্রুপে যে পিডিএফ আমি পাঠিয়েছি, ঠিক আছে, গ্রুপে পিডিএফ যেগুলো পাঠাচ্ছি, গ্রুপ থিওরি পিডিএফ বা রিং থিওরি পিডিএফ আমি সেন্ড করবো। পিডিএফে কিন্তু প্রচুর প্রবলেম করা আছে, ঠিক আছে? দেখো একটা মানে বাস্তব সত্য কথা বলি, মানে তোমাদের অ্যাডভান্স অ্যালজেব্রা সিলেবাস কিন্তু বেশ বড়, ঠিক আছে? এবং অনেক টিচার কিন্তু শেষ করতে পারে না, সে যতই গল্প অধিকার যাই করুক, ঠিক আছে? এটা বাস্তব, আমি লিখে দেবো, প্রচুর টিচার কিন্তু শেষ করতে পারেন না, ঠিক আছে? মানে মানে যদি আমি প্রপারলি সব কিছু তোমাদেরকে করাতে যাই, তাহলে কিন্তু মানে সব চ্যাপ্টার ওয়াইজ যদি আমি করাতে যাই, তাহলে কিন্তু অনেক প্রবলেম করানো হবে না। মানে সব কনসেপ্ট আমি যদি তোমাদেরকে দিতে চাই, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম করানো যাবে না, যদি পুরো সব কনসেপ্ট আমি তোমাদেরকে দিতে চাই। আমি চাইছি সব কনসেপ্ট তোমাদেরকে দিতে। কনসেপ্ট পেয়ে গেলে কি হবে, তোমরা নিজেরাই প্রবলেম সলভ করতে পারবে, বুঝতে পারলে? আমি তো প্রবলেমের পিডিএফ সেন্ড করে দিচ্ছি, আমার পিডিএফে দেখবে প্রচুর প্রবলেম করা আছে, বুঝতে পারলে? তো পিডিএফ দেখে দেখে তোমরা সেগুলো সলভ করবে, করে দেওয়া আছে, ঠিক আছে? নিজেদেরকে ভাবতে হবে এমনটা না, করে দেওয়া আছে। আমি তো কনসেপ্ট ওয়াইজ বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পিডিএফ ধরে ধরে বসে বসে লিখে প্রবলেম এখন থেকে সলভ করা শুরু করো, ঠিক আছে? অ্যাডভান্সের মধ্যে শুধু থিওরি বা শুধু প্রবলেম করে হয় না, ঠিক আছে? দুটোই একসাথে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তবে তুমি বুঝতে পারবে কোন প্রবলেমে আমরা কী থিওরি ইউজ করবো। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? এবার যদি মনে করো যে দাদাই সব প্রবলেম করিয়ে দেবে, দাদাই সব থিওরিম করাবে, তাহলে কিন্তু সময় হবে না। দেখো আমি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন সময় পাই, ঠিক আছে? আমি যখন পড়েছিলাম, আমাকে যে স্যার পড়িয়েছিল, আমি আইআইটির একটা স্যারের কাছে ক্লাস করতাম, এবং ইউটিউবে একটা করতাম, ঠিক আছে? এবং বাড়িতে পড়তাম, তার প্লাস কলেজ ছিল, মানে আমি সপ্তাহে 7 দিনেই ধরো অ্যাডভান্স পড়তাম, পড়ে এই জিনিসগুলো ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে? তো একজন টিচারের পক্ষে আমার তো সব দিন সপ্তাহে ক্লাস নেওয়া সম্ভব নয়, তাহলে আমি সবটাই করিয়ে দিতে পারতাম, প্রবলেম থিওরি সব কিছু একসাথে করাতাম। এবার আমি ইম্পর্টেন্ট দেখে দেখে করাচ্ছি, বাকি যা নোট পাঠাচ্ছি, আমার নোটে কিন্তু যথেষ্ট জিনিসপত্র আছে, ঠিক আছে? অনেক বই থেকে কালেক্ট করে এই নোটগুলো বানানো, ঠিক আছে? তো নোট ধরে ধরে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রবলেমগুলো সলভ করো, বুঝলে? নয়তো কিন্তু পরীক্ষায় যদি একটু বাই চান্স কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দেয়, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। আর একটা মাস সময় আছে, ঠিক আছে? তো ভালো করে প্র্যাকটিস করো, এটাই তোমাদের কাছে বলবো। তোমাদের জানুয়ারিতেই এক্সাম হবে, বুঝতে পারলে? তো এবং যেটা বলবো, ওই প্র্যাকটিস ছাড়া গতি নেই, কারণ অ্যাডভান্সের প্র্যাকটিস না করলে কিন্তু নামবে না, ঠিক আছে? এই যে ল্যাগ্রাঞ্জেস থিওরেম শুনে খুব সহজ বলে মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু গুলিয়ে যাবে, কোথায় কী ধরবো সেই জিনিসগুলো কিন্তু ঘেটে যায় সব, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে সাইলো থিওরেম, সাইলোস ফার্স্ট থিওরেম। এটা আমি বলেছিলাম, যদি জি এর একটা গ্রুপ, সেই গ্রুপটাকে জি এর অর্ডারটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমি এরকম বের করবো যে পি টু দি পাওয়ার আর ইন্টু এম, এরকম আকারে বের করবো, হয় পি ইজ এ প্রাইম, ঠিক আছে? অ্যান্ড জিসিডি অফ পি ইন্টু এম ইকুয়ালস টু 1, ঠিক আছে? যেরকম আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, এটা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো? হ্যাঁ, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো, কারণ এই যে 2 এবং 3 এর জিসিডি হচ্ছে 1। কিন্তু আমি যদি বলি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 6, এটা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো? না, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো না, কারণ এই 2 এবং 6 এদের জিসিডিটা কখনোই 1 নয়। তাহলে এর করসপন্ডিং প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কি হবে? এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। এবার দেখো, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো, মাথায় ঢুকেছে? তার মানে সাইলো থিওরিম যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করতে হবে। তাহলে আমরা একটা গ্রুপ জি এর অর্ডারকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো। তাহলে দেন বলছে কি, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার কে, হোয়ার কে ইজ লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু 0। এইটা ক্লিয়ার? জি এর একটা সাবগ্রুপ থাকবে, দেন দেয়ার এক্সিস্ট এ সাবগ্রুপ অফ জি, দেয়ার ইজ সাবগ্রুপ এইচ, সাবগ্রুপ অফ জি সাজ দ্যাট ওই এইচ এর অর্ডারটা কী হবে, পি টু দি পাওয়ার কি অর্ডারের হবে। এই সাইলো থিওরিম এত জনপ্রিয় কেন? এখানে গ্রুপ নিয়ে স্টাডি না করে গ্রুপের অর্ডার নিয়ে আমরা স্টাডি করি। আমরা অর্ডারকে ডিভাইড করে করে সেইটা আমরা বলে দিতে পারি, খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারি। সেই কারণে সাইলো থিওরিম এত জনপ্রিয়, বুঝতে পারলে? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ক্লিয়ার? তাহলে আমরা একটা গ্রুপ জি নিলাম, লেট জি বি এ গ্রুপ, জি এর অর্ডারটা হচ্ছে 24, ঠিক আছে? তাহলে জি এর অর্ডারটা 24, তাহলে জি এর কী কী সাবগ্রুপ থাকতে পারবে বলো তো? জি এর এরকম সাবগ্রুপ থাকতে পারবে, তাহলে 24টাকে ডিভাইড করো, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, এটা বলতে পারবো, তাই না? কারণ প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এটা আসবে, দেখো এটা। তাহলে জি এর মধ্যে কী সাবগ্রুপ থাকবে? তোমার 2 এসএসজি থাকবে, 2 সাইলো সাবগ্রুপ,
এবং এটা উল্টে লিখলে কী হবে 3⁻1 × 8 এরকমভাবেও লেখা যেতে পারে, তাই না? তার মানে এর মধ্যে 3 SSGও থাকবে, 3 সাইলো সাবগ্রুপ। তাহলে 2 সাইলো সাবগ্রুপের অর্ডার কী কী হতে পারে? 2⁻1 হতে পারে, 2⁻2 হতে পারে, 2⁻3 হতে পারে। কারণ কি আমার কী ছিল P⁻R ছিল, ঠিক আছে? তাহলে সাবগ্রুপের অর্ডার কী হচ্ছিল P⁻K হচ্ছিল, হয় আর K <= R এবং এটা হচ্ছিল। তার মানে 2⁻0 হতে পারে, ক্লিয়ার এইটা। এবং 3 SSGর অর্ডার কী কী হতে পারবে 3⁻0, 3⁻1, ঠিক আছে? তাহলে আমরা কত কিছু ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? আমরা কখনোই বলছি না যে জি এর মধ্যে তোমার জি যে 24 অর্ডারের সাবগ্রুপ, আমরা এটা কখনোই বলছি না যে জি এর মধ্যে 5 অর্ডারের এলিমেন্ট থাকবে, ঠিক আছে? মানে আমরা দেখো মানে জি এর সাবগ্রুপগুলো আমরা এদের মধ্যে রেস্ট্রিক্ট করে দিলাম, কটা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই 6টা সাবগ্রুপ নিয়ে ডিল করলে আমাদের জিনিসটা হয়ে গেল। তাহলে আমাদের G24কে অনেককেই ডিভাইড করতে পারবে, 1 2 3 4 5 6 7 8 আর 9 হবে না, 10 হবে না, 12 হবে, তাই না? 24 হবে, এরকম। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টার মধ্যে অলরেডি 2টো আমরা ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? এইরকম করে আমরা জিনিসগুলোকে স্টাডি করছি, বুঝতে পারলে? মানে অনেকগুলোকে আমরা ডিসকার্ড করে দিতে পারছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সাইলো থিওরিমের গুরুত্ব, বোঝা গেল? তাহলে সাইলো ফার্স্ট থিওরিম জিনিসটা মাথায় ঢুকেছে, ঠিক আছে? এবার সাইলো সেকেন্ড থিওরিম। সাইলো ফার্স্ট থিওরিম হচ্ছে এক্সিস্টেন্স নিয়ে কথা বলে, যে মানে কোন গ্রুপ এক্সিস্ট করবে বা কোন সাইলো সাবগ্রুপ এক্সিস্ট করবে সেইটা নিয়ে কথা বলে সাইলো ফার্স্ট থিওরিম। সাইলো সেকেন্ড থিওরিম কি বলে, যদি কোনো একটা পিএসএসজি যদি অনেকগুলো এক্সিস্ট করে, তাহলে সাইলো সেকেন্ড থিওরিম কি বলছে, এনি টু সাইলো পি সাবগ্রুপস আর কনজুগেট অফ ইচ আদার। বোঝা গেল? এনি টু সাইলো পি সাবগ্রুপস আর কনজুগেট অফ ইচ আদার, এটা। আর সাইলো ধরো এইচ একটা সাইলো পি সাবগ্রুপ পিএসএসজি, আর কেও নিজেও একটা পিএসএসজি, ঠিক আছে? পি সাইলো সাবগ্রুপ। তাহলে কে অ্যান্ড এইচ আর কনজুগেট অফ ইচ আদার, দেয়ার এক্সিস্ট একটা এ এলিমেন্ট থাকবে যাতে করে কে = এ এইচ এ ইনভার্স, এরকম করে লেখা যাবে। ক্লিয়ার কি না? ক্লিয়ার? এইটা। আর তারপরে সাইলো থার্ড থিওরিম কি বলছে, তাহলে সাইলো ফার্স্ট থিওরিম সাইলো সাবগ্রুপের এক্সিস্টেন্স নিয়ে কথা বললো। সেকেন্ড থিওরিম কি বললো, যদি অনেকগুলো সাইলো পিএসএসজি থাকে তাহলে তাদের মধ্যে কি রিলেশন হবে। আর সাইলো থার্ড থিওরিম কি বলছে, যে কোন সাইলো সাবগ্রুপ কতগুলো করে থাকবে, এটা হচ্ছে সাইলো থার্ড থিওরিম কথা বলছে। তাহলে সাইলো থার্ড থিওরিম কি বলছে, যদি অর্ডার অফ G = P⁻R × M হয়, যেখানে ওই যে GCD of R, M = 1, GCD of R, M এটা = ধরো 1, এইটা, ঠিক আছে? যদি পিএসএসজির নাম্বার হচ্ছে এনপি হয়, এনপি খানা পিএসএসজি আছে, ঠিক আছে? এনপি খানা পিএসএসজি আছে, তাহলে এনপি = কত হবে, নাম্বার অফ পিএসএসজি এনপি = 1 + KP, ঠিক আছে? হোয়ার কে ইজ সাচ দ্যাট এনপি ডিভাইড অর্ডার অফ জি। মানে এটা আমরা পুরো ক্লিয়ারলি ফিক্স করে দিলাম যে কটা সাইলো সাবগ্রুপ থাকবে, ঠিক আছে? মানে কি, ধরো জিনিসটা যদি আমি এরকম বলি, ধরো 2 SSG বা 7 SSG ইন এ গ্রুপ অফ অর্ডার 56, ঠিক আছে? তাহলে 56 কেমন করে লেখা যায়, 7 × 2³ এরকম করে লেখা যায়। তাহলে এর নাম্বার কত হবে এনপি, তার মানে N7, এটা কত হবে 1 + 7 × K, যেখানে K এর ভ্যালু 0 1 2 এরকম রান করবে। তাহলে K এর ভ্যালু 0 বসালে কি হবে, N7 = 1 হবে। K এর ভ্যালু 1 বসালে N7 = 8 হবে। কি বুঝতে পারছো নাকি? এই জায়গাতে K এর ভ্যালু 0 1 বসাও, তাহলেই বুঝতে পারছো, তাই না? K = 0 বসালে N7 ভ্যালু 1, আর K এর ভ্যালু 1 বসালে N7 ভ্যালু 8। তাহলে 8 56কে ডিভাইড করছে, তার মানে এটা হতে পারে, এটা 56কে ডিভাইড করছে, এটাও হতে পারবে। তার মানে কি, নাম্বার অফ 7 SSG তার পসিবিলিটি হয় একটা থাকবে নয়তো 8টা থাকবে। 7 SSG এই গ্রুপের মধ্যে 7 SSG কখনো 5টা থাকতে পারবে না, কখনো 6টা থাকতে পারবে না, বা কখনো 3টে থাকতে পারবে না। হতে গেলে হয় একটা থাকবে নয়তো 8টা থাকবে। তাহলে মাঝখানে কতগুলো কন্ডিশনকে ডিসকার্ড করে দিলাম, বুঝতে পারলে? এটাই হচ্ছে সাইলো থার্ড থিওরিমের গুরুত্ব। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বুঝতে পারলে? সাইলো থার্ড থিওরিম দিয়ে এরকম করে আমরা ডিসকার্ড করে দেবো যে কতগুলো থাকতে পারবে, হয় একটা থাকবে না তো 8টা থাকবে। এদের মাঝখানে 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরা কেউ থাকতে পারবে না। বুঝতে পারলে নাকি বুঝতে পারলে না? ওকে, তাহলে সাইলো থিওরিম জিনিসটা মাথার মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? তাহলে চলো, তাহলে সাইলো থিওরিম থেকে কতগুলো অঙ্ক করা যাক আজকে।
বেশি অঙ্ক করাবো না, দু একটা অঙ্ক করিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। চলো এবার নেক্সট একটা রিমার্ক আছে, রিমার্কটা আমি করিয়ে দিই। রিমার্কটা কি বলছে, জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার আর ইন্টু এম, জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার আর ইন্টু এম, দেন জি হ্যাজ এ ইউনিক সাইলো পি সাবগ্রুপ H, G has a unique silo P subgroup H if and only if H is normal subgroup of G। মানে কি, যদি সাইলো PSSG যদি ইউনিক হয়ে যায় তাহলে ওই PSSGটা নর্মাল হয়ে যাবে। তার মানে নর্মাল প্রুফ করার জন্য জাস্ট ইউনিক দেখিয়ে দিলেই হয়ে গেল। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এইটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করবো, সেই কারণে এটা বললাম, ঠিক আছে। তাহলে প্রুফটা কি বলছে, ফার্স্ট সাপোজ দ্যাট এইচ ইজ ইউনিক ইফ অ্যান্ড অনলি, তাহলে ইউনিক হলে নর্মাল হবে, নর্মাল হলে ইউনিক হবে, সেটা আমাদেরকে শো করতে হবে। তাহলে এইচ ইজ ইউনিক, ওকে, এইচ ইজ ইউনিক। আচ্ছা এইচটাকে নর্মাল দেখাবো, নর্মাল দেখাতে গেলে কী দেখাতাম, আগের বার যেরকম আমি বলেছিলাম, জিটাকে কমিউটেটিভ দেখাতে গেলে কী দেখাতাম, জি ইকুয়ালস টু জেড জি, এটা দেখাতাম, ঠিক আছে। এ বিলংস টু জেড জি, এটা দেখাতে গেলে কী করতাম, এটা দেখাতে গেলে সি অফ এ ইকুয়ালস টু জি দেখিয়ে দিতাম। এইগুলো হচ্ছে আমাদের দেখানোর মানে টিপস বলতে পারো, ঠিক আছে। জিটাকে কমিউটেটিভ দেখানোর জন্য এটা দেখাতে পারি, জিটা ধরো এ একটা সেন্টারে আছে কিনা দেখানোর জন্য সেন্ট্রালাইজার অফ এ ইকুয়ালস টু হোল জি, এটা দেখাতে পারি। সেই রকমই এইচটা নর্মাল যদি হয়ে যায় তাহলে নর্মালাইজার অফ এইচ ইকুয়ালস টু জি হয়ে যায়। বোঝা গেল? নর্মালাইজারের ডেফিনেশন আশা করি জানো, কি বলে দিতে হবে, নর্মালাইজারের ডেফিনেশন জানো তো নাকি? ওটাই বলবো। আচ্ছা ঠিক আছে, ভুলে যাওয়াটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু ভুলে গেলেও মনে করতে হবে আমাদের, ঠিক আছে, জিনিসগুলো একবার মনে করে নিতে হবে। নর্মালাইজারটা কোথায় লিখেছিলাম বলো তো, একটু দাঁড়াও, সেন্ট্রালাইজারটা লেখা ছিল, সেন্ট্রালাইজার অফ এ, নর্মালাইজার, জিনিসটা কনসেপ্টটা আমার মাথায় আছে কিন্তু কি ভাষায় লিখবো সেটাই কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, বলে দিচ্ছি এক্ষুনি। তোমরা যখন সেন্ট্রালাইজার পড়েছো, সেন্ট্রালাইজার হবে মানে কি বলো তো, সেই সমস্ত জি বিলংস টু, বলো সেন্ট্রালাইজার সেই সমস্ত জি বিলংস টু জি যারা জি ইন্টু এ ইকুয়ালস টু এ জি, মানে যারা এ জি মানে এর সাথে কমিউট করবে যারা, তারা এর সেন্ট্রালাইজারে থাকবে, সেটাকে সেন্ট্রালাইজার অফ এ বলা হয়, ঠিক আছে। আর নর্মালাইজার অফ এ মানে কি, নর্মালাইজার অফ এটাও কিন্তু সেম, ঠিক আছে, সেন্ট্রালাইজার বা নর্মালাইজার, এটাকেও এনএ বলা হয়, নর্মালাইজার অফ এ, ক্লিয়ার? এটাকে নর্মালাইজার অফ এ বলা হয়, সিএ বা এনএ। তাহলে নর্মালাইজার অফ এ সাবগ্রুপ এনএইচ, সেটা কেমন করে ডিফাইন করা হবে, এটা এরকম করে ডিফাইন করা হবে, সেই সমস্ত এক্স বিলংস টু জি, বলো নিজেই বলতে পারবে কী হবে, এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। মানে অ্যাকচুয়ালি নর্মাল সাবগ্রুপে কী হয়, এইচটাকে এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয়ে যায় তাহলে কী হয়ে যায়, ফর অল এক্স বিলংস টু জি এর জন্য এক্স এইচ ইকুয়ালস টু এক্স এইচ এক্স হয়ে যায়, মানে লেফট কোসেট এবং রাইট কোসেট ইকুয়াল হয়ে যায়। কিন্তু যখন নর্মাল সাবগ্রুপ হয় না তখন আমরা নর্মালাইজার নিই, ঠিক আছে। এটা যদি নর্মাল সাবগ্রুপ হয়ে যায় তখন প্রত্যেকের জন্য এটা ট্রু হবে, মানে এটা ইকুয়াল টু জি হয়ে যাবে, ঠিক আছে। এটা ইভেন অনলি যদি এটা ইকুয়াল টু জি হয়ে যায় তাহলে এনএইচ ইকুয়ালস টু যদি জি হয়ে যায় তাহলে নর্মাল হয়ে যাবে এইচটা, বুঝতে পারলে? ক্লিয়ারলি বুঝতেই পারছো এই জিনিসটা দেখে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখানে এইচটাকে নর্মাল সাবগ্রুপ প্রুফ করবো, কি দেখাবো, নর্মালাইজার অফ এইচ। আচ্ছা এটা লেখা হয়ে গেছিল, মুছে দিলাম, ওকে চলো। আচ্ছা আমার পড়ানো বুঝতে পারো তো নাকি, মানে বুঝতে অসুবিধা হয় না তো? না অনেকে যেমন কমপ্লেন করছে বা অনেক টিচার বলছে যে নতুন পড়াচ্ছে কিছু পড়াতে পারে না, এই তাই, ঠিক আছে। আমি আমার মতো যত সম্ভব চেষ্টা করি, বুঝলে, যত সম্ভব সহজ করে বোঝানোর, যে তবু এবার বলবে যখন বুঝতে না পারবে অবশ্যই বলবে, ঠিক আছে, অবশ্যই বলবে, আমি সেটা আবার অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে করে তোমরা বুঝতে পারো। এমন নয় যে দাদাকে বারবার বোঝাতে হচ্ছে বলে যে আমরা বলবো না, সবে হ্যাঁ বলে দিলে আমি ভাবলাম যে তোমরা সবাই বুঝে গেছো, ঠিক আছে। তোমরা যখনই বলবে যে না দাদা এটা বুঝতে পারিনি, তখন আমি সেটা আরও অন্যরকমভাবে বোঝাতে চেষ্টা করি যাতে আর মানে আমার বোঝানোর কোয়ালিটিটাও ইম্প্রুভমেন্ট হয়, ঠিক আছে। তাহলে এইচ ইজ ইউনিক, তাহলে আমরা কি প্রুফ করবো, উই প্রুভ দ্যাট এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি মানে এটা আমরা কি দেখাবো, নর্মালাইজার অফ এইচ ইকুয়ালস টু জি, বোঝা গেল? আচ্ছা এইচটা নর্মাল সাবগ্রুপ মানে কি, এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয়ে যায় তাহলে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স হয়ে যায়, মানে এইচের যে কোনো লেফট কোসেট তার রাইট কোসেটের সাথে সেম হয়ে যাবে, তাই না, সেই করসপন্ডিং রাইট কোসেটের সেম হয়ে যাবে। তাহলে এইটা। আর নর্মালাইজার এইচের ডেফিনেশনটা কি,
নর্মালাইজার অফ এইচ এর ডেফিনেশনটা কি কি বললাম, সেই সমস্ত এক্স বিলংস টু জি যাতে করে এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স হয়ে যায়, তাই না? এটা তাহলে এইচটা যদি নর্মাল সাবগ্রুপ হয়ে যায়, আমি কি বললাম, যে কোনোর জন্য এটা এটা অলওয়েজ ট্রু, মানে যে কোনো জি এক্স এক্স তুমি দাও জি এর মধ্যে থেকে, তাহলে এটা ট্রু হয়ে যাবে। তাহলে এটা সবার জন্য স্যাটিসফাই করছে, তার মানে এটা ফর অল, মানে জি এর সমস্ত এলিমেন্টের জন্য এটা স্যাটিসফাই করে যাচ্ছে। যদি এইচটা নর্মাল হয়ে যায় তাহলে এটা ইকুয়ালস টু জি হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এইচটা নর্মাল হয়ে গেলে এনএইচ ইকুয়ালস টু জি হয়ে যায়। উল্টো দিক থেকে যদি প্রত্যেকটা এক্স এর জন্য এইটা হয়ে যায়, মানে যদি এনএইচ ইকুয়ালস টু জি হয়ে যায়, যদি এনএইচ ইকুয়ালস টু জি হয়ে যায়, তার মানে কি সমস্ত জি এর এলিমেন্টের জন্য লেফট কোসেট এবং রাইট কোসেট ইকুয়াল, আর সমস্ত লেফট কোসেট এবং রাইট কোসেট ইকুয়াল যদি হয়ে যায় তাহলে এইচটাকে নর্মাল বলে দেবো। তাহলে এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? তার মানে আমাদের এবার আলটিমেট টার্গেট কি দাঁড়ালো? আলটিমেট টার্গেট আমাদের দাঁড়ালো যে নর্মালাইজারটা জি এর সাথে সেম এটা দেখাতে হবে। তাহলে চলো ক্লিয়ারলি দেখানো যাক। লেট জি বিলংস টু জি, ঠিক আছে, জি বিলংস টু জি। আরে বাবা, নর্মালাইজার অফ এইচ, এটা তো জি এর সাবসেট, ক্লিয়ারলি এটা জি এর সাবসেট। কারণ কি বলো না? কারণ নর্মালাইজার অফ এইচটা কার এলিমেন্ট নিয়ে তৈরি? জি এর এলিমেন্ট নিয়ে তৈরি, তাই না? নাকি বুঝতে পারো? নর্মালাইজার এইচটা জি এর সাবসেট। কারণ আমি যদি এরকম লিখি এ সাজ দ্যাট এ ইকুয়াল টু বললাম সেই সমস্ত এ বিলংস টু বি যাতে করে এ স্কোয়ার ইকুয়ালস টু এসে যাই হোক, তাহলে বি এর মধ্যে থেকে এলিমেন্ট নিয়ে এ সেটটাকে বানাচ্ছি, তার মানে এই সাবসেট অফ বি বলতে পারবো তো, কারণ বি এর এলিমেন্ট নিয়েই তো আমি এ বানাচ্ছি, তাই না? এসে সিমিলারলি নর্মালাইজার অফ এইচটা কার এলিমেন্ট থেকে বানানো? জি এর এলিমেন্ট থেকে বানানো, তাহলে জি এর সাবসেট এটা হয়ে যাবে। শুধু উল্টো পার্টটা দেখাতে হবে, মানে জি ইজ সাবসেট অফ নর্মালাইজার অফ এইচ, এটা দেখাতে পারলেই কাজ শেষ। সেই কারণে জি বিলংস টু জি নিলাম। এবার আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে জি বিলংস টু নর্মালাইজার অফ এইচ, যেটা আমাদেরকে শো করতে হবে। জি বিলংস টু এনএইচ এটা দেখানো মানে কি, নর্মালাইজার অফ এইচ এর মধ্যে কারা থাকে? যে সমস্ত এলিমেন্টগুলো রেসপেক্টে লেফট কোসেট এবং রাইট কোসেট ইকুয়াল হয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা দেখাতে হবে, বোঝা গেল? এটা দেখাতে হবে। তার মানে এখান থেকে কি দেখাতে হবে যে জি এইচ জি ইনভার্স ইকুয়ালস টু এইচ, এটা দেখাতে হবে। ক্লিয়ার? এটা দেখাতে হবে। ওকে, তো সেইটা আমরা ধীরে ধীরে দেখাবো। চলো, জি বিলংস টু জি, দেন জি এইচ জি ইনভার্স ইজ এ সাবগ্রুপ অফ জি। এবার বুঝতে পারলে কেন এটা লিখলাম? আগে যদি না বলেই দিতাম তুমি বুঝতে পারতে না যে এটা কোত্থেকে এলো। এবার বুঝতে পারছো কেন এটা এলো? কারণ এটা জিটা নর্মালাইজার অফ এইচ এর মধ্যে দেখাতে হবে। আমরা দেখাবো জি বিলংস টু নর্মালাইজার অফ এইচ, এটা দেখানো মানে আমাদের ইকুইভ্যালেন্ট কন্ডিশন কি শো করতে হবে? জি এইচ ইকুয়ালস টু এইচ জি, এটা দেখাতে হবে। আর জি এইচ ইকুয়ালস টু এইচ জি মানে জি এইচ জি ইনভার্স ইকুয়ালস টু এইচ, এটা আমাদের শো করতে হবে। সেই কারণে জি এইচ জি ইনভার্স নিয়ে আমরা শুরু করলাম। তাহলে জি এইচ জি ইনভার্স ইজ এ সাবগ্রুপ অফ জি, ঠিক আছে। আর জি এইচ জি ইনভার্সের অর্ডার কত হবে? এটা অর্ডার অ্যাকচুয়ালি অর্ডার অফ এইচ এর সেম হয়ে যায়, ঠিক আছে। এটা একটা রেজাল্ট যে এক্স ওয়াই এক্স ইনভার্সের অর্ডার ইকুয়ালস টু ওয়াই এর অর্ডার, মিডিলে যে থাকে। সিমিলারলি সাবগ্রুপের জন্য এটা ট্রু, ঠিক আছে। অর্ডার অফ এইচ, অর্ডার অফ এইচ মানে কি? পি টু দি পাওয়ার সামথিং আর। কারণ কি এইচটা কি? এইচটা হচ্ছে সাইলো পি সাবগ্রুপ, দেখো পি সাবগ্রুপ এইচ, তাহলে এইচটা হচ্ছে সাইলো পি সাবগ্রুপ। আর জি ইকুয়াল টু পি টু দি পাওয়ার আর ইন্টু এম, তাহলে সাইলো পি সাবগ্রুপ অর্ডার এইটা হবে। ওকে, তাহলে জি ইকুয়ালস ওই অর্ডার অফ এইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার আর। ওকে, তাহলে জি এইচ জি ইনভার্স এটা এগেন কি হবে? সাইলো পি সাবগ্রুপ। এটা এগেন পি এস এস জি হবে তো নাকি বলো? আরে বাবা, পি এস এস জি কাকে বলি? এই যে পি টু দি পাওয়ার আর এর রেসপেক্টে যে কোনো সাবগ্রুপ যদি আমি পেয়ে যাই, এই তারাই হচ্ছে পি এস এস জি হয়ে যাবে। আমরা দেখিয়ে দিলাম এমন একটা সাবগ্রুপ যার অর্ডার পি টু দি পাওয়ার আর, তার মানে কি সেটা নিজেই একটা পি এস এস জি। ক্লিয়ার? হ্যাঁ। এটা এবার আমরা কি ধরে নিয়েছি? আমরা ধরে নিয়েছি পি এস এস জি ইজ ইউনিক। পি এস এস জি হচ্ছে ইউনিক, মানে পি এস এস জি যদি থাকে তাহলে সেটা একটাই থাকবে। আমরা কি দেখলাম যে এইচ একটা পি এস এস জি, জি এইচ জি ইনভার্স এটাও পি এস এস জি। আমরা কি ধরে নিয়েছি? যদি কোনো পি এস এস জি থাকে সেটা একটাই। তার মানে কি এই যে জি এইচ জি ইনভার্স এটা ইকুয়ালস টু এইচ, কারণ এইচ ও পি এস এস জি, জি এইচ জি ইনভার্স এটাও একটা পি এস এস জি, এবং পি এস এস জি ইজ ইউনিক, মানে যদি থাকে একটাই থাকবে। তার মানে যারা পি এস এস জি আছে তারা ইকুয়াল। বোঝা গেল না কি গেল না? তাহলে এখান থেকে কি দেখানো যাবে? জি এইচ ইকুয়ালস টু এইচ জি। এখান থেকে কি বলা যাবে? জি বিলংস টু নর্মালাইজার অফ এইচ। বোঝা গেল? তাহলে জিটা কার মধ্যে থেকে নিয়েছিলাম? এখান থেকে বলা যাবে কি যে জি সাবসেট অফ নর্মালাইজার অফ এইচ। ক্লিয়ার? আর আগে অলরেডি আমরা জানতাম কি নর্মালাইজার অফ এইচ সাবসেট ইকুয়ালস টু জি। এখান থেকে এটা, তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? এখান থেকে প্রমাণ হলো নর্মালাইজার অফ এইচ ইকুয়ালস টু জি। এখান থেকে কি প্রমাণ হলো? এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। ক্লিয়ার কি না? ক্লিয়ার হলো? এবার আমরা কনভার্স পার্ট দেখাবো। কনভার্স পার্টে কি ধরে নেবো? ধরে নেবো যে নর্মাল সাবগ্রুপ দেখানোর পরে কি ধরে নেবো? ইউনিক দেখাবো, ঠিক আছে। কোনো একটা পিএসএসজি নর্মাল, উই অ্যাজিউম দ্যাট এইচ ইজ এ পিএসএসজি হুই সাজ দ্যাট এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। আমরা কি দেখাবো? আর অন্য কোনো পিএসএসজি থাকতে পারে না, মানে যদি অন্য কোনো একটা পিএসএসজি কে থাকে তাহলে দেখাবো এইচ ইকুয়াল টু কে। বোঝা গেল না? তবেই তো ইউনিক প্রমাণ হবে।
যদি অন্য কোনো একটা পিএসএসজি থাকে সেটা এইচ এর সাথে সেম হয়ে যাবে, তবেই ইউনিক প্রমাণ হবে। তাহলে উই শো দ্যাট এইচ ইজ ইউনিক, ঠিক আছে। লেট কে বি এনি পিএসএসজি, তাহলে উই শো দ্যাট ফর ইউনিকনেস অফ এইচ, মানে এইচটাকে ইউনিক দেখাতে হবে। উই শো দ্যাট এইচ ইজ ইউনিক, দ্যাট ইজ উই শো দ্যাট এইচ ইকুয়ালস টু কে, এটা আমাদের শো করতে হবে, ঠিক আছে। তা সাইলো সেকেন্ড থিওরিম কী বলছে সেটা আমাকে বলো তো। সাইলো সেকেন্ড থিওরিম বলছে যদি দুটো সাইলো পিএসএসজি থাকে তারা কী হবে, তারা তোমার একে অপরের কনজুগেট হয়ে যাবে। তাহলে এইচ এবং কে যদি একে অপরের কনজুগেট হয় তাহলে কী হবে, তাহলে এইচটাও পিএসএসজি কেটাও পিএসএসজি আমরা ধরে নিয়েছি। তাহলে দেন বাই সাইলো সেকেন্ড থিওরিম উই ক্যান সে দ্যাট এইচ অ্যান্ড কে আর কনজুগেট অফ ইচ আদার। তাহলে দেয়ার এক্সিস্ট একটা এক্স থাকবে এলিমেন্ট যাতে করে কে ইকুয়ালস টু এক্স এইচ এক্স ইনভার্স, এটা আমরা লিখতে পারবো কি না, ফর সাম এক্স বিলংস টু জি, এটা আমরা লিখতে পারবো, এটা বলতে পারবো। তাহলে এইটা এগেন এইচটা তো নর্মাল সাবগ্রুপ অফ জি, তাই না। নর্মাল সাবগ্রুপ অফ জি মানে কি, নর্মালাইজার অফ এইচ ইকুয়ালস টু জি। তাহলে জি এর মধ্যে এলিমেন্ট হচ্ছে এক্স, তার মানে ওই এক্সটা নর্মালাইজার অফ এইচ এর মধ্যে আছে। আর নর্মালাইজার অফ এইচ এর মধ্যে থাকা মানে কি, এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স, এটা বলতে পারবো কি না। এখান থেকে কি বলতে পারবো, এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়ালস টু এইচ, এটা বলতে পারবো কি না, ক্লিয়ার। তার মানে এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ আমরা বলতে পারবো। এই পার্টটা বুঝেছো কিনা বলো, না বুঝলে আবার বলবো, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, আবার বলবো। আচ্ছা ভালো করে দেখো, আমি কনভার্স পার্টটা আবার শুরু থেকেই বলছি, ঠিক আছে, জিনিসটা কঠিন কিছু নেই। তাহলে আমরা আগে কি দেখালাম, আগে দেখালাম যে যদি পিএসএসজিটা ইউনিক হয় তাহলে নর্মাল হয়ে যাবে। এবার আমরা ধরেছি এইচটা হচ্ছে একটা পিএসএসজি সাজ দ্যাট এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, এটাও ধরে নিলাম। আমরা দেখাবো কি এইচটা ইউনিক। তাহলে যদি অন্য কোনো কে একটা পিএসএসজি থাকে, আমরা ধরে নিচ্ছি কে বি এ পিএসএসজি মানে পি সাইলো সাবগ্রুপ, এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি শো করবো, কে ইকুয়ালস টু এইচ, এটা আমাদের শো করবো কে ইকুয়ালস টু এইচ। এবার সাইলো সেকেন্ড থিওরেম থেকে আমরা কি পাবো, কেটাও একটা পিএসএসজি এইচটাও একটা পিএসএসজি, তাহলে কে ইজ কনজুগেট সাবগ্রুপ অফ এইচ, এটা বলতে পারবো। কে ইজ কনজুগেট সাবগ্রুপ অফ এইচ, এটা বলতে পারবো। তাহলে কোনো একটা এইচ ধরো এ এবং বি, এরা দুটো সাবগ্রুপ, এরা দুজনে কনজুগেট হবে কখন, যদি দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট পি থাকে বা দেয়ার এক্সিস্ট এলিমেন্ট ওয়াই থাকে, যাতে করে এ ইকুয়ালস টু ওয়াই বি ওয়াই ইনভার্স, এরকম ফর্মে লেখা যায়। বুঝতে পারলে কি না, তাহলেই বলবো এ অ্যান্ড বি আর কনজুগেট। তাহলে কে এবং এইচ এরা কনজুগেট, তার মানে কি বলতে পারবো বলো, দেয়ার এক্সিস্ট একটা এক্স বিলংস টু জি থাকবে সাজ দ্যাট যাতে করে কি হবে, কে ইকুয়ালস টু এক্স এইচ এক্স ইনভার্স, এটা বলা যাবে কি না, ক্লিয়ার এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, এখান থেকে আমরা কি বলতে পারবো যে নর্মালাইজার অফ এইচ ইকুয়ালস টু জি, এটা বলতে পারবো কি বলো। আগের বারে তোমরা এটা ইউজ করলাম তাই না, এইচটা যদি নর্মাল হয়ে যায় তাহলে এইচ এর নর্মালাইজারটা জি এর সাথে সেম হয়ে যাবে, তাই না। তার মানে আমরা কি বলতে পারবো যে এক্স বিলংস টু নর্মালাইজার অফ এইচ, তার মানে কি, আর এটাই তো জি, তাই না। এক্স তো বিলংস টু জি ছিল, এক্স বিলংস টু জি ছিল, ভালো করে দেখো। তাহলে এক্স বিলংস টু জি আর জি ইকুয়ালস টু নর্মালাইজার অফ এইচ, তাহলে বলতে পারবো না যে এক্স বিলংস টু নর্মালাইজার অফ এইচ, এটা বলতে পারবো। আর নর্মালাইজার অফ এইচ এর মধ্যে কারা থাকে, যাদের রেসপেক্টে লেফট কোসেট এবং রাইট কোসেট ইকুয়াল হয়, তাই না। এটা নর্মালাইজারের ডেফিনেশন আমি কি দিয়েছি, কোথায় গেল, নর্মালাইজার মুছে দিলাম, ঠিক আছে। এনএইচ এর ডেফিনেশনটা কি ছিল, এনএইচ ছিল সেই সমস্ত এক্স যাদের রেসপেক্টে এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স হয়, এইচ এক্স হয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারবো, এখানে এক্সটা এনএইচ এর মধ্যে আছে, তার মানে এখান থেকে কি বলতে পারবো, এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স, এটা বলতে পারবো। কারণ এই নর্মালাইজারের মধ্যে থাকার কন্ডিশন হচ্ছে এইটা, ঠিক আছে। কারণ এর মধ্যে আছে মানে সে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এখান থেকে কি বলতে পারবো, এক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়ালস টু এইচ বলতে পারবো। আমরা এই থেকে এক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে, এটা বলতে পারবো। তাহলে এইটাকে এবার এখানে ইউজ করো, এইটাকে এখানে ইউজ করে কি তুমি বলতে পারবে যে কে ইকুয়ালস টু এইচ, বলো, বলা যাবে। কারণ এক্স এইচ এক্স ইনভার্স মানে কি এইচ, তাহলে কে ইকুয়ালস টু এইচ, ক্লিয়ার। তাহলে অন্য যে কোনো একটা পিএসএসজি আমি ধরে নিয়েছি কে, দেখি যাম সেটাই এইচ এর সাথে সেম, তখন এইচ ছাড়া আর অন্য কেউ হতে পারে না। তোমাকে প্রমাণ করতে হবে তোমার ঘরে তুমি একাই আছো, তবে ধরে নিচ্ছি তুমি ছাড়াও অন্য কেউ আছো, এবং পরে আবার কোনো রকমের প্রমাণ করে দিলাম সেই অন্য কেউটা হচ্ছে তুমি, তার মানে কি ঘরে তুমি একাই আছো, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম যে যদি কোনো একটা সাইলো সাবগ্রুপ নর্মাল হয়ে যায়, তার মানে সে কী হয়ে যাবে তখন, সে তখন মানে কোনো সাইলো সাবগ্রুপ যদি ইউনিক হয় তাহলে সেটা নর্মাল হয়ে যাবে। তাহলে আমাদের এক্সট্রা করে নর্মালিটি চেক করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নর্মালিটি চেক করার কন্ডিশন তাহলে কী হয়ে গেল, সাইলো সাবগ্রুপ ইউনিক, সেটা আমাদেরকে দেখাতে হবে। চলো একটা প্রবলেম করে দিয়ে আজকের মতো জিনিসটাকে শেষ করি, খতম করি, ঠিক আছে।
এইটা খুব ভালো প্রবলেম লেখো। প্রবলেম বলছে এভরি গ্রুপ অফ অর্ডার 15 ইজ সাইক্লিক। এটা এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে। এটা করার পরে আমি 3টে কাজ দেব, সেই 3টে কাজ করবে। এভরি গ্রুপ অফ অর্ডার 15 ইজ সাইক্লিক। এই প্রবলেমটা যেমন করে করবো তেমন করে যদি তুমি করো, তাহলে তুমি এভরি গ্রুপ অফ অর্ডার 35, এভরি গ্রুপ অফ অর্ডার 65 এরা সকলে সাইক্লিক তুমি দেখিয়ে দিতে পারবে। আমি 15 দিয়ে করিয়ে দিচ্ছি, তুমি 35 এবং 65টার বাড়িতে করবে, ঠিক আছে। সলিউশন, এভরি গ্রুপ অফ অর্ডার 15 ইজ সাইক্লিক। দেখো 15টা কিন্তু প্রাইম নয়, যদি 7 অর্ডারের কোনো গ্রুপ হতো আমরা চোখ বন্ধ করে বলে দিতাম সাইক্লিক, কারণ 7টা হচ্ছে প্রাইম নাম্বার, বোঝা গেল। তাহলে এটা কিন্তু কখনোই বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এভরি গ্রুপ অফ অর্ডার 15 ইজ সাইক্লিক। তাহলে লেট জি বি এ গ্রুপ সাজ দ্যাট অর্ডার অফ জি ইকুয়ালস টু, আমি খুব লিখছি না বেশি, আমি অর্ডার অফ জি ইকুয়ালস টু 15 ধরে নিলাম। আর 15 ইকুয়ালস টু কী লেখা যায় 3 × 5, তাহলে জি এর কি এসএসজি থাকবে, তাহলে জি হ্যাজ 3 এসএসজি অ্যান্ড 5 এসএসজি। ক্লিয়ার কিনা? জি হ্যাজ 3 এসএসজি অ্যান্ড 5 এসএসজি, বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে নাম্বার অফ 3 এসএসজি কতগুলো হবে, n3 বলবো। আর নম্বর অফ পি এসএসজি কি এনপি দিয়ে ডিনোট করি, সেটা ইকুয়ালস টু 1 + কেপি হয়ে যায়, সেটা ডিভাইড করে অর্ডার অফ জিকে। ক্লিয়ার? তাহলে n3 সেটা কাকে ডিভাইড করবে, অর্ডার অফ জিকে, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, যার রেসপেক্টে বের করবো সেটা বাদ দেবো। তুমি ধরো এরকম 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 1, এরকম একটা কোনো গ্রুপের অর্ডার, ঠিক আছে। তুমি 2 এসএসজি বের করছো, তাহলে n2 সেটা ডিভাইড করবে গ্রুপের অর্ডারকে। গোটাটা বের করার প্রয়োজন নেই, তুমি এটাকে বাদ দিয়ে দাও, যেটাকে বের করবে সেটাকে বাদ দিয়ে দাও। তাহলে বাকি পড়েছে 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 1। তাহলে 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 1 একে ডিভাইড করে দিলেই কাজ শেষ। এখানে 2 এর কিছু লিখেছে বা না লিখেছে কোনো ম্যাটার করে না। সিমিলারলি তুমি যদি 3 এসএসজি, এখানে 3 এসএসজিও থাকবে, তার মানে n3 সেটা কাকে ডিভাইড করবে, 2 টু দি পাওয়ার 3 × 5 টু দি পাওয়ার 1। এখানে 3 এর টার্ম লেখার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে? তাহলে দেখবে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। n5 5 এসএসজি এটা কাকে ডিভাইড করবে, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 5। এখানে 5 × 5 লেখার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে জিনিসটা? মাথায় ঢুকেছে? মানে গোটা হোল গ্রুপের অর্ডারকে ডিভাইড করার প্রয়োজন নেই, শুধু ওই পার্টটা বাদ দিলেই হলো। তার মানে এটা ইজ ইকুইভ্যালেন্ট টু কি হবে, ইফ অ্যান্ড অনলি ইফ n3 নাম্বার অফ, এটা ডিভাইড করবে কাকে, 3 এসে, মানে 5কে ডিভাইড করলেই হয়ে যাবে, বোঝা গেল? এটা মানে কি n3 থেকে 1 + কেপি, k × 3 ইকুয়াল, ডিভাইড করতে হবে 5কে। তাহলে এবার কে এর ভ্যালু বসাও, কে এর ভ্যালু 0 বসাও, k = 0 বসাও, বসালে কি হবে, n3 = কি আসবে, 1 + k এর ভ্যালু 0 × 3, তার মানে 1 হবে। 1 / 5, তার মানে n3 = 1, এটা হতে পারে, এটা একটা পসিবিলিটি। তার মানে 3 এসএসজি এর মানে 3 এসএসজি এর নাম্বার একটা হতে পারে, একটা 3 এসএসজি এক্সিস্ট করতে পারে। তাহলে k = যদি 1 বসাও তাহলে কি হবে, তাহলে তখন n3টা কি দাঁড়াবে, 1 + k এর ভ্যালু 1 × 3, 3 × 4, 4 কি 5কে ডিভাইড করে, ডিভাইড করছে না, তার মানে n3 = 4, এটা হতে পারবে না। তারপরে k = 2 বসালে n3 = কি হবে, 1 + 2 × 3, এটা ইকুয়ালস কত হবে, নিজেই বলতে পারবে, বলো কত হবে, 7 হবে। 7 কি 5কে ডিভাইড করছে না, ডিভাইড করছে না, তাহলে এটাও হতে পারবে না। এবার তুমি k = 3, 4 যা বসিয়ে যাবে, তুমি আরো বড় বড় নাম্বার চলে আসবে, এবং বড় নাম্বার কখনো ছোট নাম্বারকে ডিভাইড করতে পারবে না। তার মানে এইগুলো আর পসিবিলিটির বাইরে চলে যাচ্ছে। তার মানে একটাই পসিবিলিটি, যে সাইলো 3 সাবগ্রুপ একটাই থাকবে। তার মানে সাইলো 3 সাবগ্রুপ কি হয়ে গেল, ইউনিক হয়ে গেল, নাকি বুঝতে পারো নি? বুঝেছি। তাহলে সাইলো 3 সাবগ্রুপ যদি এক্সিস্ট করলে সেটা হচ্ছে ইউনিক হয়ে গেল। তার মানে কি, যে 3 এসএসজি আমি পাবো সেটা কি হয়ে গেল, নর্মাল হয়ে গেল, বুঝতে পারলে? সিমিলারলি তোমরা 5 এসএসজিটা বের করবে, সেটাও দেখবে 5 এসএসজিটা নর্মাল হয়ে যাবে, বুঝতে পারলে নাকি পারলে না? সিমিলারলি 5 এসএসজিটা বের করবে, দেখবে 5 এসএসজিটা নর্মাল হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে যেটা 3 এসএসজি সেটাকে আমি এইচ ধরে নিচ্ছি, আর যেটা 5 এসএসজি সেটাকে আমি কে ধরে নিচ্ছি। তাহলে এইচের অর্ডারটা কত হবে বলো তো, 3 এসএসজি, তখন 3 হবে, 3 টু দি পাওয়ার সামথিং, কিন্তু এখানে 3 টু দি পাওয়ার তো 1 আছে, 5 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 হবে, 5 টু দি পাওয়ার 1 হবে, ঠিক আছে। তার মানে এইচের অর্ডারটা 3 হবে, কে এর অর্ডারটা কত হবে, 5 হবে। ক্লিয়ার কি না? এবং এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, কারণ কি দুটো ইউনিক, তো সেরকম 5 এসএসজিটাও দেখবে একটাই বেরোবে, আর একটা 5 এসএসজি মানে সেটা ইউনিক, আর ইউনিক মানেই নর্মাল, আর কে সেটাও নর্মাল সাবগ্রুপ অফ জি, এটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো নর্মাল সাবগ্রুপ, তাহলে এখানে তোমরা ডিরেক্ট প্রোডাক্ট ডিফাইন করতে পারবে। এবং এইচ ইন্টারসেকশন কে, এটা কি হবে, এটা ইকুয়ালস টু আইডেন্টিটি হবে। কি করে প্রুফ করবে বলো তো, কি করে প্রুফ করবে এটা, দেখো আমি দেখিয়ে দিই। কোনো এইচ ইন্টারসেকশন কে আইডেন্টিটি, এটা দেখাতে হবে। দেখো এইচ ইন্টারসেকশন কে, এটা একটা সাবগ্রুপ হয়, এবং সেটা সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে,
এইচ ইন্টারসেকশন কে, এটা এইচ এর সাবগ্রুপ হবে, তাহলে এটা এইচ এর অর্ডারকে ডিভাইড করবে। এটা আমরা কেন করছি এক্ষুনি বলছি, দাঁড়াও ওয়েট। আর এইচ ইন্টারসেকশন কে তার অর্ডারটা কে এর অর্ডারকেও ডিভাইড করবে, কারণ কি এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ কে, আর যে কোনো সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে এইচ ইন্টারসেকশন কে তার অর্ডারটা কে এর অর্ডারকে ডিভাইড করবে আর এইচ এর অর্ডারকেও ডিভাইড করবে। তার মানে কে ডিভাইড করছে, মানে কে এর অর্ডার হচ্ছে 5, এর অর্ডার হচ্ছে 3, তাহলে এমন একটা নাম্বার বলো যে 5 কেও ডিভাইড করছে 3 কেও ডিভাইড করছে, তাহলে এইচ ইন্টারসেকশন কে এর অর্ডারটা কি হতে পারে, শুধুমাত্র 1 ছাড়া আর কিছু হতে পারে? বলো, এটা মাথায় ঢুকেছে কি ঢোকে নাই? হ্যাঁ 1। আর কোন সাবগ্রুপের অর্ডার 1 হয়, শুধুমাত্র আইডেন্টিটি সাবগ্রুপ, তাহলে এখান থেকে এটা বলতে পারবো। ক্লিয়ার? এটা এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলা যাবে যে জি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু কে, এটা বলা যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? এটাকে বলা হয় ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তোমরা অলরেডি CC12 হয়তো পড়ছো ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের কন্ডিশন হচ্ছে এটা, দুটো সাবগ্রুপকে নর্মাল হতে হবে আর তাদের ইন্টারসেকশনে শুধুমাত্র আইডেন্টিটি থাকতে হবে, তাহলে আমরা জি ইকুয়ালস টু এইচ কে এটা বলতে পারবো। তাহলে সিমিলারলি এখানেও সেটা হচ্ছে দুটো সাবগ্রুপ নর্মাল আর তাদের ইন্টারসেকশনটা আইডেন্টিটি, তার মানে এখানে আমরা বলতে পারছি যে জি ইকুয়ালস টু এইচ কে, এটা বলতে পারবো। ঠিক আছে, জি ইকুয়ালস টু এইচ কে। ঠিক আছে, আর এইচ কে অর্ডারটা কত? এইচ কে অর্ডারটা কত? অর্ডার অফ এইচ অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এটাই হচ্ছে অর্ডার অফ এইচ মানে 3, 5/1 তার মানে 15 এটা। ঠিক আছে, তাহলে জি ইকুয়ালস টু এইচ কে এটা বলে দিতে পারলাম। ঠিক আছে, জি ইকুয়ালস টু এইচ কে এটা আমরা খুব সহজে বলে দিতে পারতাম। তাহলে জি ইজ ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ কমা কে, তাহলে জি ইকুয়ালস টু এইচ কে, এটা আইসোমরফিক টু এইচ ক্রস কে, এটা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। এটা প্রুফ করা যায়, জি যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট এরকম হয় তাহলে এটা হয়, এটা হয়। ঠিক আছে, এটা আইসোমরফিক টু এইচ মানে কত? এইচ এর হচ্ছে অর্ডার হচ্ছে 3 অর্ডার প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক, তার মানে এইচ এর অর্ডার হচ্ছে 3, তার মানে এইচটা সাইক্লিক গ্রুপ, তাহলে 3 অর্ডারের সাইক্লিক গ্রুপ মানে এটা Z3 এর সাথে আইসোমরফিক, তার মানে এটা হচ্ছে Z3 এর সাথে আইসোমরফিক। ডিরেক্ট সাম কেটা কি হবে? কেটা অর্ডার 5, তার মানে এটা Z5 এর সাথে আইসোমরফিক, তার মানে জি ইজ আইসোমরফিক টু ডিরেক্ট সাম অফ 2 সাইক্লিক গ্রুপস। ঠিক আছে, এবার দুটো সাইক্লিক গ্রুপের ডিরেক্ট প্রোডাক্ট কখন সাইক্লিক হয়? যদি তাদের জিসিডিটা হচ্ছে 1 হয়ে যায়, মানে তারা কো প্রাইম হয়ে যায়, তাহলে এর অর্ডার 3 এর অর্ডার 5, তাহলে জিসিডিটা তো 1, তার মানে এরা পরস্পরের কো প্রাইম, তার মানে Z3 ক্রস বা এটা ডিরেক্ট সাম, কারণ Z3টা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ, Z5টাও অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ, সেই কারণে এখানে ক্রস না দিয়ে ডিরেক্ট সাম দেওয়া হয়। ওকে, ডিরেক্ট সাম Z5 এটা হয়ে যাচ্ছে, বা এরকম বলতে পারো Z3 ক্রস Z5, এরা সাইক্লিক হয়ে যাবে, আর সাইক্লিক গ্রুপের সাথে যে আইসোমরফিক হয় সে সাইক্লিক, তাহলে জি সাইক্লিক গ্রুপ। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো? ক্লিয়ার হয়েছে এই থিওরিমটা, এই প্রবলেমটা? এরকম একটা প্রবলেম কিন্তু প্রত্যেক বছর আসে। ঠিক আছে, এই আজকের এই পর্যন্ত থাকুক নাকি?